হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি একটু আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। আর একটু অপেক্ষা করবেন, কেমন? হ্যাঁ, একটু অপেক্ষা করবেন প্লিজ। জি, আমি লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি। কথা, সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন, কেমন? সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ, ক্লিয়ার করবেন একটু। জি, সব কিছু। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, আর 1 মিনিট একটু অপেক্ষা করব। হ্যাঁ, করে আমরা। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে আমাদের যে আজকের ক্লাস, সেই ক্লাস তাহলে আমরা আজকে শুরু করি নাকি? আমাদের আজকে কিন্তু ক্লাস নাম্বার হচ্ছে 57। 57 নম্বর ক্লাস। আজকে আমরা কম্পিউটার নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই মাঝে মাঝে আচ্ছা, ঠিক আছে। যেহেতু সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে, আমরা কিন্তু আজকে আমাদের যে ইতিহাসের যে পার্ট ছিল, বা আমরা দেখেছি যে কম্পিউটারের ক্ষেত্রে বৈশ্বিক এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, দুইটা বিষয় তো আমরা দেখেছিলাম। এবং তার কিছু ধারাবাহিক বিষয় আমরা খেয়াল করেছি। এর সাথে জড়িত যে বিজ্ঞানীরা ছিলেন, পাশাপাশি হচ্ছে আপনার কিছু সংগঠন গড়ে উঠেছিল। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে এখন আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, কেমন? তো ওই সব বিষয়গুলো তো আমাদের হয়ে গেছে, এখন আমরা মূল কম্পিউটারের দিকে চলে যাব। তো আমাদের আজকের যে আলোচনাটা, আমরা যে জায়গাটা থেকে শুরু করব আসলে, সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কি, এটা আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, আমরা আলোচনা করব গল্পের মতো, দেখবেন ক্লাসের মধ্যে পড়াটা আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। তো অনেক সময় আমরা বেসিক্যালি যে জিনিসটা মনে করি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে
যে এই যে কম্পিউটারের কথা আমরা আসলে বলি, কম্পিউটার জিনিসটা কি। তো আমরা নর্মালি যেটা বলে থাকি আসলে যে প্রথম কথা আমরা মানে প্রথম দিকে জেনে এসেছিলাম যে কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র, গণনাকারী যন্ত্র। তো কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র। আচ্ছা ঠিক আছে, কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র, কিন্তু ধরেন সংজ্ঞা যদিও প্রিলিতে আসে না, কিন্তু আমাদের তো মানে গুছিয়ে রাখতে হবে জিনিসটা, কারণ একই জিনিস আমাদের দুই জায়গাতেই আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে গণনাকারী যন্ত্র এই কথাটা বললে মানে এটা তো এর অর্থ হিসেবে আমরা ব্যবহার করছি, বাট মানে হচ্ছে আমরা যদি বলি যে একটা কম্পিউটার এটা তো একটা ডিভাইস, ঠিক না? এটা একটা ডিভাইস, প্রথম কথা হচ্ছে এটা একটা ডিভাইস। আচ্ছা, শুধু গণনাকারী যন্ত্র বললে তো সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কারণ কম্পিউটার কি এখন শুধু গণনার মধ্যে সীমাবদ্ধ আছে? এটা বলেন, কম্পিউটার কিন্তু এখন শুধু গণনার মধ্যে সীমাবদ্ধ নেই। আচ্ছা, তাহলে এখন এটাকে একটা ডিভাইস বলছেন, তো ডিভাইসের ক্ষেত্রে তো আমরা দুইটা ধরন পাই, ঠিক না? দুইটা ধরন পাই, যেমন ধরেন একটা ধরন পাই আমরা ইলেকট্রিক্যাল, আর একটা ধরন হচ্ছে ইলেকট্রনিক্স। আচ্ছা, তো এই যে দুইটা ধরন, এই দুইটা ধরনের মধ্যে যদি আমরা একটু বলতে চাই যে বিষয়টা আসলে যে কম্পিউটারকে আসলে অ্যাকচুয়ালি বর্তমান প্রেক্ষাপটে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা কোন দিকে ফেলবো? বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কম্পিউটার হচ্ছে কি আপনার একটা ইলেকট্রনিক্স ডিভাইস। আচ্ছা, কম্পিউটার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, হ্যাঁ, সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে ইলেকট্রনিক্স ডিভাইস স্বাভাবিকভাবেই মানে আমরা যে উন্নতির ধারাবাহিকতা মানে আসলে আমরা যে মানে ধারাবাহিক প্রভাব আমরা দেখেছি আসলে প্রথম দিকে কম্পিউটারগুলো সাইজ বড় ছিল, আপনার হচ্ছে যে অনেক বেশি বিদ্যুৎ অপচয় হতো, মানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করতো, তাপ শক্তি বেশি উৎপন্ন হতো। কিন্তু ধারাবাহিকভাবে আমরা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল থেকে যখন ইলেকট্রনিক্সে প্রবেশ করেছি তখন দেখা গিয়েছে যে এই সকল ডিভাইসগুলো অল্প পরিমাণ শক্তি ব্যবহার করে, ঠিক না? অল্প পরিমাণ শক্তি ব্যবহার করে সচল থাকতে পারে। ইলেকট্রনিক্স ডিভাইসের এই একটা মানে বেশ ভালো একটা মানে দিক আমরা যেটা বলে থাকি যে অল্প পরিমাণ শক্তি ব্যবহার করে সে সচল থাকতে পারে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এটা না হয় গেল অল্প পরিমাণ শক্তি ব্যবহার করে আপনার হচ্ছে সচল থাকতে পারতেছে, কর্মক্ষম থাকতেছে, কাজ করতেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা যদি বলি যে কম্পিউটার আসলে কাজ করে কিভাবে, সেই দিকে আমরা যদি বলি যে খুব নর্মাল একটা কথা বলে থাকি কম্পিউটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইপিও প্রসেস। হোয়াট ইজ আইপিও প্রসেস? আইপিও প্রসেস ওই যে কম্পিউটারের 5টা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রধান যে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা আসলে বলে থাকি, সেই প্রধান 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আপনার কি ইনপুট, একটা হচ্ছে কি আপনার প্রসেসিং। আর ইনপুট প্রসেসিং যখন হয়ে যায় তখন আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আপনার আউটপুট। তো আমরা ইনপুট প্রদান করে থাকি ইনপুট ডিভাইসের মাধ্যমে, আউটপুট পেয়ে থাকি আউটপুট ডিভাইসের মাধ্যমে। আচ্ছা, একজন সংজ্ঞা দিয়েছেন, কম্পিউটার সকল, আচ্ছা, ইলেকট্রিক্যাল ডিজিটাল কম্পিউটার, সকল কম্পিউটার, বাণিজ্যিক ভিত্তিক কম্পিউটার, সব বাইনারি ভিত্তিক কম্পিউটার, প্রোগ্রাম নিয়ন্ত্রণ। এখন এটা প্রকারভেদ পড়ার পর আপনি ইতিহাসটা একবার রিভিশন দিবেন, তখন দেখবেন একদম সম্পূর্ণভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য করতে গেলে তো সেমিকন্ডাক্টর ভিত্তিক ব্যবহার আর এখানে হচ্ছে সাধারণ ওয়্যারের ব্যবহার, এই সকল বিষয় মানে ছোট ছোট কিছু বিষয় আমাদের পার্থক্য জানতে হলে ইলেকট্রনিক্স অংশটাও আমাদের একটু দেখতে হবে। তবে নর্মালি আপনার যে প্রশ্নগুলো, হ্যাঁ খালিদ সাহেব, আপনি হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন আমাদের প্রকারভেদ এবং এক্সাম্পলগুলো যখন নিয়ে কথা বলে ফেলবো, ওইগুলো পড়ার পর তখন আপনি পেছনে যে আমরা ইতিহাসটা পড়ে আসছি সেই ইতিহাসটা একবার রিভিশন দিবেন, তখন দেখবেন আসলে মানে ধারাবাহিকতাটা মানে আপনি বুঝতে পারতেছেন, ইজি লাগবে তখন, কেমন? আচ্ছা, তো এখন এই যে ধরেন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ইনপুট প্রসেসিং আর হচ্ছে কি আপনার আউটপুট,
এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আপনি হয়তো বলবেন যে কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা ইনপুট ডেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করে তাকে প্রসেস করে আউটপুট প্রদান করে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি নামগুলো উল্টাপাল্টা লেগে যায়। হ্যাঁ, বিশেষ করে এই নামগুলো উল্টাপাল্টা লেগে যায় তো এক্সাম্পলগুলোর কারণেই, ঠিক না? আচ্ছা, তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের আগামী 2টা ক্লাসে হয়তো দেখা যাবে যে প্রকারভেদটা হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনার কাছে এই বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার মনে হচ্ছে। কেমন? আচ্ছা, তো এখন একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে শুধু যদি ইনপুট করতেছে, প্রসেসিং, আউটপুট পাচ্ছি, এই বিষয়গুলো মানে হচ্ছে আপনি যদি বলেন তাহলে এক সময় হয়তো মানুষকে আমরা কম্পিউটার বলতাম, কিন্তু আমরাও তো এই কাজটা করতে পারি না? আপনি আমাকে একটা কথা বললেন, বা ধরেন আমি একজন আপনার মেন্টর হিসেবে আপনাকে একটা কথা বললাম, একটা কাজ করতে বললাম, আপনি সেই কাজটা করে, বা আপনাকে একটা হোমওয়ার্ক দিয়েছে, আপনি সেই হোমওয়ার্কটা করে আপনি আমাকে দেখালেন। তো এই যে আপনি তো ইনপুট নিচ্ছেন, প্রসেস করতেছেন, আউটপুট দিচ্ছেন, তা আপনিও তো তাহলে একটা কম্পিউটার, ঠিক না? তো বিষয়টা হচ্ছে যে আমরা তো কম্পিউটারকে এখন আর মানুষের ক্ষেত্রে ব্যবহার করছি না। হ্যাঁ, নামগুলো উল্টাপাল্টা লেগে যায়, বুঝতে পেরেছি। আচ্ছা, তা এখন হচ্ছে মৌলিক মানে তাহলে কি মানুষকে আমরা কম্পিউটার বলবো? তো একটু বিষয়টা খেয়াল করেন, আমরা কি কম্পিউটার মানুষ আর কম্পিউটার কি এক হলো? এটাই হচ্ছে এখনকার প্রশ্ন। এই বিষয়টা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা আসলে পার্থক্য তৈরি করতে পারবো। তা আমার কথাটা হচ্ছে যে মানুষ আর কম্পিউটার কি এক জিনিস কিনা? তো অবশ্যই আপনাদের স্বাভাবিক মনে যে আপনাদের যে উত্তরটা, সেই উত্তরটা আসবে যে না, মানুষ আর কম্পিউটার এক জিনিস না। কেন মানুষ আর কম্পিউটার এক জিনিস না? এখন এই পার্থক্যটা করতে বলে তো বলতে হবে, কথা বলতে হবে। যেমন ধরুন আমি আপনাকে একটা কথা বলি, আমি কম্পিউটারকে 2 গুণ 3 করতে দিলাম, সে কাজটা করে আমাকে দিয়ে দিল। তার মানে আমি তাকে একটা কমান্ড দিচ্ছি, হ্যাঁ, সে সেটাকে প্রসেস করে সেটার আউটপুট আমাকে দেখাচ্ছে। এখন ধরেন মানে তাকে যেভাবে বলা হচ্ছে সে সেভাবে করতেছে। আপনাকে আমি যেভাবে বলি আপনি সেভাবে করেন, কিন্তু আপনি কি সবসময় করবেন? খেয়াল করেন একটা বিষয়, আমি আপনাকে একটা কথা বলছি, একজনের একটা গোপন কথা বললাম, আপনি এটাকে শুনলেন, এবং আপনাকে আমি বললাম যে আপনি কাউকে বলেন না। যখনই এটা বললাম তখনই আপনার মনের মধ্যে একটা আকুপাকু লেগে যাবে যে যে কোনো সময় আপনি চাইলে এটা কাউকে বলতেও পারেন, শেয়ার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এই সিদ্ধান্ত কিন্তু আপনার, ঠিক আছে? আবার ধরেন মানে হচ্ছে আমি আপনাকে একটা কাজ করতে বলছি, আপনি সেটা না করে অন্য একটা কাজ করলেন। এই যে আপনি কিন্তু স্বাধীন আপনি কিন্তু মানে যে বিষয়টা সেটা হচ্ছে মানে হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম একটা কথা যে আচ্ছা আপনি ইংরেজির জন্য ওই স্যারের ব্যাচে ভর্তি হন। আপনাকে আমি বেশ কিছু কথা বললাম, এর পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু ম্যানিপুলেট হলেন, হ্যাঁ, কনভিন্সড হলেন, ঠিক আছে? এই ম্যানিপুলেটের বিষয়টা এটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয়, বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেশনের যে বিষয়টা, এটা কিন্তু ম্যানিপুলেটের বিষয়টা এটা কিন্তু হয় না। এর মধ্যে যে ধরনের প্রোগ্রাম সেট করা থাকে সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে, কথা বুঝেন? তার মধ্যে যে প্রোগ্রাম সেট করা থাকে সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে, সে কিন্তু ম্যানিপুলেট করছে না। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে স্যার বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়, এটা তো ম্যানিপুলেট করতে পারে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহারটা, এর ধারাবাহিক যে চর্চা, এই চর্চার উন্নতির ফলে, হ্যাঁ ঠিক আছে, এখন অনেকটাই ম্যানিপুলেটের বিষয়টা চলে আসছে। বাট আমরা কিন্তু এখন অ্যাডভান্সড টেকনোলজি পড়ছি না, আপাতত আমরা স্বাভাবিক সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে আলোচনা করছি। তাই এআই এর বিষয়টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা এই মুহূর্তে কিন্তু আসবে না। তাহলে সেই দিক থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কম্পিউটার প্রথম কথা হলো একটা ডিভাইস। হ্যাঁ, কি করতেছে? ডেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করতেছে এবং তাকে প্রসেস করবে। প্রসেস করার সময় আমরা ম্যানিপুলেট করতে পারি বা নাও করতে পারি, এটা আমাদের ইচ্ছার উপর। বাট কম্পিউটার কখনোই ম্যানিপুলেট করবে না। তো যদি ম্যানিপুলেট না করে তাহলে সে কী নির্দেশনা অনুযায়ী কাজ করবে? তাকে আগে থেকে যা বলা হয়েছিল, অর্থাৎ পূর্ব থেকে নির্ধারিত যে নির্দেশনা, যে ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম,
সেই প্রোগ্রাম অনুযায়ী সে ওই গৃহীত ডেটাটাকে সে কী করবে, প্রসেস করবে এবং একজন ইউজার যিনি ব্যবহার করছেন সেই ব্যবহারকারীর কাছে যেন বোধগম্য হয় সেইভাবে সে প্রেজেন্ট করবে। কথাটা কি বোঝা গেছে? তাহলে আমরা শুধু ওই গতানুগতিকভাবে যে কম্পিউটার কাকে বলে বা কম্পিউটার কি একটা গণনাকারী যন্ত্র, ইলেকট্রনিক্স ডিভাইস, এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। তাহলে হিউম্যান কম্পিউটার এক না, কিন্তু কোন সেন্সে এক না সেই বিষয়টা কি বুঝতে পেরেছে কিনা প্লিজ একটু বলবেন। সংজ্ঞাগুলো, তথ্যগুলো আমরা একটু লিখব, তবে লেখার আগে মোবাইলে কমেন্টস দেখা যাচ্ছে না, কিন্তু ল্যাপটপে আবার মানে হচ্ছে কমেন্টস দেখতে পাচ্ছি আর কি, যাচ্ছে না আসলে, কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা প্লিজ বলবেন একবার। হ্যাঁ, রানা চৌধুরী, আচ্ছা ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে তাহলে আমরা কি বলবো, যে যন্ত্র এটা একটা ডিভাইস, যে যন্ত্র ডেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করতে পারে এবং তাকে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী প্রসেস করে একজন ইউজারের কাছে যেন ফলাফলটি বোধগম্য হয় সে অনুযায়ী প্রদর্শন করতে সক্ষম সেই ডিভাইসকে কম্পিউটার বলে। তাহলে যে যন্ত্র ডেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করতে পারে এবং তাকে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী প্রসেস করে একজন ইউজারের কাছে যেন ফলাফলটি বোধগম্য হয় সে অনুযায়ী প্রদর্শন করে, ঠিক আছে, বা প্রদর্শন করতে সক্ষম, সে অনুযায়ী আউটপুট প্রদর্শন করতে সক্ষম, এটাও আপনি বলতে পারেন।
সে অনুযায়ী আউটপুট প্রদর্শন করতে সক্ষম, হ্যাঁ আউটপুট প্রদর্শন করতে সক্ষম সেই ডিভাইসকে কম্পিউটার বলে। ঠিক আছে, তো এই যে কম্পিউটার বলে, এখন ধরেন কম্পিউটার কাকে বলে এই বিষয়টা আমাদের হয়ে গেল। এখন আমরা লেখা যদি হয়ে যায়, ঠিক আছে, লেখা যদি হয়ে যায়, এই জায়গাটাই মূলত আসলে মৌলিক যে বিষয়ের কথাটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এই যে ইনপুটের জায়গাটা, কেমন ইনপুটের জায়গার কথা বলছিলাম। ইনপুট প্রোগ্রাম অনুযায়ী এই যে প্রসেস আর আউটপুট প্রদর্শন, ইনপুট প্রসেস আউটপুট প্রদর্শন, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের সমন্বয়ে আসলে অ্যাকচুয়ালি যে মানে আমরা বলে থাকি কম্পিউটারের যে প্রধান যে তিনটা কাজ, সেই তিনটা কাজকে সংক্ষেপে একত্রে বলা হয় কি আপনার আইপিও প্রসেস। কি বলা হয়? আইপিও প্রসেস। আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট। ইনপুট প্রসেসিং আউটপুট, ঠিক আছে, এটাকেই আমরা সংক্ষেপে বলি আইপিও প্রসেস। তাহলে কম্পিউটারের প্রধান যে তিনটি কাজ, সেই তিনটি কাজকে একত্রে কি বলা হয়? আইপিও প্রসেস। আইপিও প্রসেস, ঠিক আছে। তাহলে এই বিষয়টা বোঝা গেল। ক্লিয়ার হলে লেখা হয়ে গেলে একবার ওকে বলবেন। ক্লিয়ার হলে লেখা হলে একবার ওকে বলবেন। আমি তার পরবর্তী অংশে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন একটা বিষয়, আমাদের তো এই জিনিসটা গেল, সমস্যা নেই, আমরা এই জিনিসটা নিয়ে কথা বলে ফেললাম। এখন হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে নেব। কম্পিউটারের বৈশিষ্ট্য, একটু বেশি উপরে হয়ে গেছে আর কি, সরি, মানে আমি দেখিনি যে বর্ডার লাইনের উপরে চলে গেছে আসলে। হ্যাঁ, এটা একটু তাহলে নিচে দিয়ে দিচ্ছি। কম্পিউটারের বৈশিষ্ট্য জানব। আচ্ছা, তো কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে এই জায়গার মধ্যে প্রথম কথা হলো, দেখেন ছোট ছোট কিছু বিষয় আগে নিয়ে আসি, তারপর মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো ধাপে ধাপেই করছি। আপনারা তো বলছেন আইপিও প্রসেসের কথা, ঠিক না? তাহলে সে প্রথম কথা হলো একটা সে ডিভাইস, কেমন ডিভাইস? ইলেকট্রনিক্স ডিভাইস। এবং সে কেমন বিদ্যুৎ মানে খরচ করে? অল্প পরিমাণ বিদ্যুৎ নিয়ে সে সচল থাকতে পারে। ইলেকট্রনিক্স ডিভাইসের কাজই তো এটা। তাহলে আমরা বলতে পারি ইহা এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যা স্বল্প মাত্রার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে সচল থাকতে পারে। আচ্ছা, নাম্বার 2, ঠিক আছে। তারপর দেখুন একটা বিষয় যে আমরা তো প্রথম কথা হলো মানে সোজা কথা ইলেকট্রনিক্স ডিভাইস বলে ফেলছি।
এখন কিন্তু আমরা যেটা বলতে পারি, সে তো ডেটাকে ইনপুট হিসেবে গ্রহণ করে এবং সেই ডেটাকে সে কী করতে পারে, প্রসেস করতে পারে। তো সাধারণত সে যে কাজটা করে সেটা হচ্ছে যে ডেটাটাকে মানে যদি ইনপুট দিই সেটাকে তো সংরক্ষণ করে রাখতে হয়, ঠিক না? এবং আউটপুটটাও সে সংরক্ষণ করে রাখে। তো এখন সংরক্ষণের জন্য তো স্মৃতি ভাণ্ডার দরকার, সেই স্মৃতি ভাণ্ডার তার মধ্যে আছে কি না? আচ্ছা। যখন আমরা একটা জিনিসকে প্রসেস করতে দিচ্ছি, কমান্ড দিচ্ছি, সে কমান্ড অনুযায়ী কাজ করতেছে এবং আমরা দেখি যে কমান্ড অনুযায়ী কাজ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা এক এক ধরনের কম্পিউটারের এক এক রকম। তো দেখা যায় যে কম্পিউটারের বিট যত বেশি, আমরা মাইক্রো প্রসেসর নিয়ে যখন কথা বলবো, তার কাজ করার স্পিডটাও আমরা দেখি তত বেশি, ঠিক না? বেশ কিছু ফ্যাক্টরের উপর যদিও নির্ভর করে। তা আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে এই যে প্রসেস যখন করতেছে ডেটাটাকে, তখন কিন্তু আপনার যে ঘটনাটা ঘটতেছে তার একটা স্পিড আছে এবং আমরা নর্মালি বলে থাকি যে কম্পিউটার অন্য সকল ডিভাইসের চাইতে দ্রুত গতিতে কাজ করে থাকে, ঠিক না? আহা, আমরা তো এখানে সুপার কম্পিউটার নিয়ে কথা বলছি না। সুপার কম্পিউটারে তো অনেক বিদ্যুৎ প্রয়োজন হয়, সমস্যা নেই। আমি কিন্তু আগেই বলেছি যে সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে এখন আমরা কথাবার্তা বলছি, ঠিক আছে? সুপার কম্পিউটার তো মানে একটা একক জিনিস না, অনেকগুলো জিনিসের কম্বাইন্ড একটা ফলাফল, ঠিক আছে? আচ্ছা, সচল থাকতে পারে, ঠিক আছে? তার মানে অনেক বেশি বিদ্যুৎও খরচ হতে পারে, এটা তো তার পরিধির উপর নির্ভর করবে, ঠিক না? আচ্ছা, তা আমরা তো এখনও বিভাজনে যাইনি। তা এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমরা এখন যদি মনে করেন যে এর পরের কথাটা বলি যে এর প্রসেসের বিষয়টা, ইনপুট না হয় নিয়ে নিল, প্রসেসের যে বিষয়টা, সেই প্রসেসের বিষয়টা যদি যাই, তাহলে আমরা বলতে পারি যে দ্রুত ফলাফল প্রদান, দ্রুত ফলাফল বা আউটপুট প্রদান, এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য হতে পারে। আমরা ভাবছি, ভেবে ভেবে একটার পর একটা লিখে যাচ্ছি, ঠিক আছে? দ্রুত ফলাফল প্রদান। আচ্ছা, এই যে দ্রুত ফলাফল প্রদান, এখানে মূলত আমরা তার স্পিডটা নিয়ে কথা বলছি, ঠিক না? স্পিডটা নিয়ে কথা বলছি। এই যে স্পিড নিয়ে যে তার কথা বলছি, সাধারণত স্পিডের যে বিষয়টা কম্পিউটারের ক্ষেত্রে, সেটা বলা হয়ে থাকে আইপিএস ইউনিট। হ্যাঁ, আইপিএস ইউনিট। আইপিএস ইউনিটে আসলে স্পিডটা পরিমাপ করা হয়ে থাকে। হোয়াট ইজ আইপিএস? এটা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে আইপিএস পদটা, বিষয়টা ওই রকম না। এটাকে আমরা বলতে পারি, ফুল ফর্মটা হচ্ছে ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। আচ্ছা, তো এই যে ধরেন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে যে দ্রুত ফলাফল প্রদান বা তার স্পিডের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে আমরা এই এককে নির্ণয় করে থাকি। এবং সাধারণত বেশ কিছু ক্ষেত্রে এই যে সময়ের এককের সাথে তার স্পিড, মানে একটা কাজ কত দ্রুত সমাধান করে দিচ্ছে, সেই ক্ষেত্রে সময়ের সাথে তুলনা করা হয় এবং এটা ন্যানো সেকেন্ডের সাথে, ন্যানো সেকেন্ড, স্পিডটা অনেক ক্ষেত্রে ন্যানো সেকেন্ডও পরিমাপ করা হয়। হোয়াট ইজ ন্যানো সেকেন্ড বা ন্যানো বলতে আসলে আমরা কি বুঝাই? ন্যানো বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আপনার একটা জিনিসকে 10⁹ দিয়ে ভাগ দেওয়া। 10⁹ কথা যদি আমরা বলি, সেই 10⁹ মানে কি? একের সাথে 9টা শূন্য, 3টা চলে গেল, 6টা, আরও 3টা চলে গেল, 9টা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি। মানে একটা জিনিসকে 100 কোটি ভাগে ভাগ করলে, 100 কোটি ভাগে ভাগ করলে, 100 কোটি ভাগে ভাগ করলে যে ক্ষুদ্রতম মানে অংশটা পাওয়া যায়, সেটাই হচ্ছে ন্যানো। তো সময় সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, ন্যানো সেকেন্ড হিসাব করা হচ্ছে। এখন তাহলে এখন একটা বিষয় আমি আপনাদেরকে এখানে বলতে চাই যে যদি এরকম হয় একটা ঘটনা, হ্যাঁ, যদি এরকম একটা ঘটনা ঘটে যে আমি যদি আপনাদেরকে বলি যে একবার একটা প্রশ্ন করেছিল
যে কম্পিউটারের যে গতি, এই গতিটাকে কার সাথে, নিম্নের কোনটির সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে অপশনের উপর ডিপেন্ড করে। তো সেখানে বেশ কয়েকটা অপশন ছিল আর কি, এবং একটা জায়গায় ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ, এবং বেশ কয়েকটা টেক্সট বইও আপনার বিদ্যুতের কথা উল্লেখ আছে, বিদ্যুতের গতির সাথে তুলনা করা হয়। আসলে বিদ্যুতের গতির সাথে যে তুলনা করা হয়, সেই বিদ্যুতের গতিটা আসলে কি, অ্যাকচুয়ালি তো ইলেকট্রনের ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো এর কথা বলছি। তো সেই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে ভ্যালোসিটি, সেটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তার মানে 2 এর সাথে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8। তাহলে সেই দিক থেকে যদি আপনারা দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি, 20 কোটি সেকেন্ড, হ্যাঁ 20 কোটি মিটার প্রতি সেকেন্ডে, 20 কোটি মিটার, এটা হচ্ছে তার গতিবেগ। আলোর গতিবেগ, হ্যাঁ সেই জায়গায় অপশনে আলো ছিল না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আলো থাকলে আলোকেও মানে পারফেক্টলি আমরা অ্যান্সার করতে পারতাম। আলোর গতি হবে না মেবি, হ্যাঁ। তো এখন দেখেন একটা বিষয়, যে আলো সেই সময় সেই অপশন প্রশ্নটার মধ্যে ছিল না, ঠিক আছে। তো আলো থাকলে আলোর গতিবেগ তো অনেক মানে বেশি আর কি, তো সেটার সাথেও তুলনা করা যেতে পারে। এবং একটা জায়গায় আলোর গতিবেগ অপশনে ছিল না, সেখানে বিদ্যুতের কথা উল্লেখ ছিল। তো বিদ্যুৎ বলতে তো আসলে ইলেকট্রনের গতিটাকেই বোঝানো হচ্ছে, ঠিক না। তো আমি যদি 1000 দিয়ে ভাগ দিই, 1000 দিয়ে যদি ভাগ দিই, তাহলে তো আমার 3টা শূন্য চলে যাচ্ছে। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তার মানে 2 লক্ষ, 2 লক্ষ কিলোমিটার, 2 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। এই ইলেকট্রনের গতিবেগের সাথে আপনার কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে দ্রুত ফলাফল প্রদান, এটা তার একটা বৈশিষ্ট্য হতে পারে। এটা এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট যে জায়গাটা, যে এটা এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। আচ্ছা, ওকে। এখন দেখেন ফলাফল দ্রুততার সাথে প্রসেস করে প্রদান করছে। এখন ফলাফল যে মানে সে যে একটা ডেটাকে প্রসেস করে, সেই ডেটাকে সে কীভাবে প্রসেস করে, সে তো ম্যানিপুলেট করতে পারে না, ঠিক আছে। তো এইখানে আবার আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা এনে কিন্তু ভেজাল লাগাতে পারবেন না। ওই যে সুপার কম্পিউটারের কথাটা এনে যেমন বললেন যে সেখানে কি অল্প পরিমাণ বিদ্যুৎ লাগে, তো আমি কিন্তু আগেই এই কথাটা বলেছি যে এগুলো খুব সাধারণ মানে কম্পিউটারের ক্ষেত্রে আমরা কথাবার্তা বলছি। বিশেষভাবে যদি বৈশিষ্ট্য বলতে চাই, তাহলে ওই তখন আলাদাভাবে ওগুলোর ব্যাপারে বলতে হবে। তো এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমরা যদি পরের কথাটা বলতে চাই, যে কম্পিউটার সাধারণত যেটা করে সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী, ডেটাকে কি করে থাকে, প্রসেস করে থাকে, বা পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে। তাহলে আমরা এটা একটু করছি, ঠিক আছে। 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যাচ্ছি। কম্পিউটার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী ইনপুটকৃত ডেটা প্রসেস করে থাকে। আচ্ছা, 4 নাম্বার বিষয়টা একটু দেখুন। আগে একটা ঘটনা ঘটেছিল, আলো বিদ্যুৎ তো আসলে একই কথা বলা যাবে না, কারণ বিদ্যুতের বিষয়টা ইলেকট্রনের সাথে তুলনা করি, আর আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ। তো তবে এখানে আলোর যে বিষয়টা সেটা হচ্ছে 3 × 10⁸, 3 × 10⁸, অর্থাৎ একটু বেশি, ঠিক না। আর আলোর গতিবেগের কাছাকাছি অনেকে ধারণা করছে এরকম পার্টিকেল আছে, মানে থিওরিটিক্যালি, মানে আসলে এটা হয়তো এখন সম্ভাবনা আছে, বাট ওইভাবে সরাসরি মানে ডিসকভার এখনো হয়নি, ঠিক আছে।
আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে ডেটা প্রসেসের কথা আমরা বললাম, তো এখন হচ্ছে যেমন আগে অ্যানালগ ডিভাইসগুলো যখন ছিল তখন তো ভুল হলে আমরা সেটাকে সংশোধন করতে পারতাম না, কিন্তু বর্তমান তো ভুল হলে সংশোধন করা যায়, ঠিক না? তারপর একটা জিনিস খেয়াল করে দেখেন যে সোজা কথায় যে ভুল শনাক্ত করা, সেটা সংশোধন করার মতো যে বিষয়, এটা কিন্তু কম্পিউটার এখন করতে পারে। যেমন নর্মাল সাধারণ কিছু প্রবলেম হলে সেটা কিন্তু কম্পিউটার এক ধরনের নির্দেশনা দেয়, বাগ ফিক্সিংয়ের একটা অপশন আসে ওইটা, বা ট্রাবল শুটিংয়ের বিষয়গুলো আসে। আমরা যদি সেগুলো অপশনগুলো যদি ক্লিক করি তাহলে সে কাজ করা শুরু করে দেয়। তো দেখা যায় যে আমরা এই জায়গায় একটা কথা বলতে পারি, ভুল শনাক্ত ও সংশোধন করার ক্ষমতা। ভুল, আমি সংক্ষেপে লিখছি, ভুল শনাক্ত ও সংশোধন। ভুল শনাক্ত ও সংশোধনের মতো বিষয়টা বর্তমানে আমরা কম্পিউটারে কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে বোঝা যায় যে এখানে আসলে অ্যাকচুয়ালি যে জিনিসটার ব্যবহার হয়েছে সেটা হচ্ছে লজিক ইউনিট। আচ্ছা, একটা সময় হয়তো একটা প্রবলেম ছিল যে প্রসেসকৃত ডেটা হয়তো প্রিন্ট করে দিত বা কোনো একটা কিছুর মাধ্যমে প্রদর্শন করতো, কিন্তু আমরা কিন্তু প্রসেসকৃত ডেটা এখন কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। তার মানে হচ্ছে তার মধ্যে মেমোরি আছে, স্মৃতি ভাণ্ডার আছে। এই বিষয়টাও কিন্তু আমরা উল্লেখ করতে পারি যে কম্পিউটারের মধ্যে যে স্মৃতি ভাণ্ডার, স্মৃতি বা মেমোরির যে বিষয়টা, অর্থাৎ প্রসেসকৃত ডেটা সংরক্ষণ করে রাখার ক্ষমতা। প্রসেসকৃত ডেটা সংরক্ষণ করে রাখার ক্ষমতা, সংরক্ষণ করে রাখার ক্ষমতা। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমরা দ্রুততার বিষয়ে গেলাম, স্পিডের বিষয় নিয়ে কথা বললাম। তো কম্পিউটারে আমরা যেটা ইনপুট দিব সেটাকে সে প্রসেস করে আউটপুট দিচ্ছে। কম্পিউটার কি ভুল করে না মানুষ ভুল করে? আসলে মানুষ না, যে ইউজার, সে যদি ভুল ইনস্ট্রাকশন দেয় তাহলে সে ভুল আউটপুট দিবে, এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক না? বাট তাহলে সাধারণত সে কি করে না, সে কিন্তু ভুল করে না। সিস্টেমে কোনো প্রবলেম না থাকলে তার মধ্যে যেভাবে প্রোগ্রাম সেট করা আছে সে সেভাবেই কাজ করবে, সেভাবেই একজন ইউজারকে প্রদর্শন করবে সব কিছু। ওই দিক থেকে আমরা একটা করতে পারি, নির্ভুলতা। নির্ভুলতার কারণেই তার উপর বিশ্বাসটা জাগে যে এই ডিভাইসটা আমি নির্ভুলভাবে ব্যবহার করতে পারছি, বিশ্বাসযোগ্যতা তার গড়ে ওঠে, অ্যাকুরেসির যে বিষয়টা সেটা চলে আসতেছে। আচ্ছা, তারপর একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কম্পিউটারে সে কিন্তু একটানা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে না? তার মধ্যে কি কোনো ক্লান্তি বোধ আছে? না, তার মধ্যে কিন্তু কোনো ক্লান্তি বোধ নেই। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে ক্লান্তিহীনতা, মানে অনেক ধরনের বিষয় যদি মাথায় রাখি, এই যে চিন্তা ভাবনা করে বের করার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখা যায় পরবর্তীতে ওইখান থেকে বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা মানে বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করব। বাট এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। তবে কম্পিউটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা যদি আমরা বলি, দেখুন আমরা মানুষরা যখন একই কাজ বারবার করতে থাকি, একই রকম রুটিনে বারবার চলতে থাকি, তখন কিন্তু আমাদের মাঝে এক ধরনের একঘেয়ামি চলে আসে বা একঘেয়ামি কাজ করে কিনা বলুন তো? এই যে একঘেয়ামিপনা যে কাজ করে, এতে করে কাজের গতি কিন্তু অনেক সময় কমে যায় এবং আমাদের দেখা যায় অনেক সময় ভালো লাগে না, আমরা সেই কাজ করা অনেক সময় বন্ধ রাখি। বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটে না, একই কাজ সে বারবার করতে পারে, একই ঘটনা তার সাথে বারবার ঘটতে পারে। তো এই যে কম্পিউটারের একই কাজ বারবার করার যে ক্ষমতা, এটাকে আমরা বলি পুনরাবৃত্তিমূলক ঘটনা। তো এই যে পুনরাবৃত্তিমূলক যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু কম্পিউটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একই কাজ বারবার করার ফলেও তার মধ্যে একঘেয়ামিতা কাজ করে না। এই যে পুনরাবৃত্তি, এটা কম্পিউটারের একটা বড় বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা কম্পিউটারের একটা বড় বৈশিষ্ট্য। তাহলে দেখুন আপনি যে কম্পিউটারের কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসলাম। এখন বিষয়গুলো হচ্ছে আমি এইভাবে কেন বললাম, মানে এলোমেলোভাবে কেন বৈশিষ্ট্যগুলি করলাম, মানে বৈশিষ্ট্যগুলো লিখলে তো আমাদের একটা মুখস্থের মতো হয়ে যায়। তো মুখস্থ হয়ে গেলে তো মানে মুখস্থ করে যদি লিখতে হয় সেগুলো বেশিক্ষণ মাথায় থাকবে না। আপনি এক একটা জিনিস দেখেন, কম্পিউটার ব্যবহার করছেন, আপনি মোবাইল যে ব্যবহার করছেন, এটা তো কম্পিউটারের মধ্যে পড়ে, মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে।
তা এখন বিষয়টা হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি এর বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা জানি কি করতেছে না করতেছে, তো এইগুলো যদি আমি একটু মাথায় রাখি, বেশ কিছু বৈশিষ্ট্য মানে 3টে আসবে, আমি যদি 10টা পড়ি তাহলে সেখান থেকে দেখা গেল যে এই বিষয়গুলো মানে সম্পর্কে কিন্তু আমাদের জানা থাকবে। তখন কিন্তু মাথায় না থাকলে কি লেখা যাবে বলেন? মাথায় না থাকলে কিন্তু লেখা থাকবে না। আচ্ছা, সিরাজুল ইসলাম, জি আচ্ছা, থ্যাংক ইউ ওকে ফাইন। তো এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ওকে, আমরা তাহলে তার পরবর্তীতে চলে যাচ্ছি। বৈশিষ্ট্য তো আমরা পারবো, এখন এই বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা বেশ কয়েকটা কথা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, বিশেষ কিছু টার্ম আছে, বিশেষ কিছু টার্ম এর কথা কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি। সেই বিশেষ টার্মগুলো আসলে কি কি? হ্যাঁ, বিশেষ কিছু টার্ম আছে, সেই বিশেষ টার্মগুলো আসলে কি কি? লাইক এই যে আমরা কথা বললাম একটা, যে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করাকে একটা টার্ম দিয়ে আমরা প্রকাশ করি, সেটাকে বলা হয় লুপিং। এই জিনিসটা কিন্তু আপনারা পেয়েছেন হয়তো, যে একই কাজ যেমন আপনারা অনেক সিনেমার মধ্যে একটা কথা শুনেছেন কিনা, টাইম লুপ, টাইম ট্রাভেল নিয়ে যে ছবিগুলো হয় সাধারণত, সেখানে একটা ঘটনা এরকম দেখে টাইম লুপ, মানে একই ঘটনার মধ্যে সে আটকে যাচ্ছে, বারবার একই ঘটনা ঘটতেছে, এর থেকে সে বের হতে পারতেছে না, একটা লুপ বা একটা হোলের মধ্যে চলতেছে জিনিসটা, ঠিক আছে? তো এই যে রিসেন্টলি আপনার একটা ছবি বের হয়েছিল, ছবিটার নাম হচ্ছে ডার্ক, হ্যাঁ, একটা মালায়ালাম মুভি ডার্ক, এটার মানে টাইম লুপ নিয়ে আসলে ছবিটা করেছে, হ্যাঁ ছবিটা করেছে। তো লুপিং এই যে টার্মটা, এটা হচ্ছে কম্পিউটারের সাথে যদি যখন আমরা কথা বলবো, সেটা হচ্ছে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা, বিষয়টা আসলে এখানে লুপিং হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা সাধারণত তো আমরা SMS মানে করেছি, আমরা যদি একটু খেয়াল করে দেখি একটা বিষয়, যেমন ধরুন আমি ABC 3টা ফোল্ডার বা 3টা ফাইলের নাম, হ্যাঁ ফাইলের নাম, আমি এই 3টা ফাইল, আমি একটা পেন ড্রাইভ আপনার আমার কম্পিউটারে ইনপুট করেছি বা ল্যাপটপে ইনপুট করেছি, 3টা ফাইলই আমি হচ্ছে আমার পেন ড্রাইভে পাঠাবো, ঠিক আছে? পেন ড্রাইভের মধ্যে ডেটাটা পাঠাবো। তো ধরেন আমি বোঝার সুবিধার জন্য সাইজ কম বেশি করছি না, 3টা ফাইল হচ্ছে আলাদা আলাদা ফাইল বাট সাইজ সেম মনে করেন, প্রত্যেকটা হচ্ছে ধরেন 5 মেগাবাইট করে, হ্যাঁ 5 মেগাবাইট করে। এখন আমি প্রথমে পাঠালাম হচ্ছে ধরেন বিকে, হ্যাঁ ইনস্ট্রাকশন দিলাম যে প্রথমে বি পাঠানোর সাথে সাথে আমি ধরেন পাঠিয়ে দিলাম হচ্ছে সি, এরপরই সাথে সাথে হচ্ছে পাঠিয়ে দিলাম একে। তো আমি যেটাকে আগে ইনপুট বা নির্দেশনা দিয়েছি, যে যেটা আমার পেন ড্রাইভে আগে যাবে যে ফাইলটা, এই যে সিরিয়ালটা কিন্তু মেনটেন করবে। তো সবাই যদি সেম সাইজের হয় তাহলে যেটা আমি আগে দিয়েছি সেটা আগে গিয়ে স্টোর হবে, যেটা সবার শেষে দিয়েছি সেটা সবার শেষে গিয়ে আপনার স্টোর হবে। ইভেন সাইজ যদি কম বেশিও হয়, তাও যেটা আগে দিয়েছি নির্দেশনা সেটা আপনার আগে ইনপুট করবে, কিন্তু ধরেন এটার সাইজ হচ্ছে মনে করেন যে 1 জিবি, আর এটা ধরেন হচ্ছে 529 মেগাবাইট। এখন বি দেওয়ার পরে ধরেন 20 সেকেন্ড পরে আমি একে সেন্ড করেছি, তাহলে নির্দেশনা অনুযায়ী বি আগে ইনপুট হবে, তারপর হচ্ছে কি আপনার এ নির্দেশনাটা যাবে। কিন্তু এটা তো বড় সাইজের আর এটা কি ছোট সাইজের, একই রেশিওতে যদি যেতে থাকে এটা তো যেতে যেতে একটা সময় মানে পুরোপুরি স্টোর হয়ে যাবে, এটার ফাইল সাইজ বড়, বাট মানে পেন ড্রাইভে আগে কার নির্দেশনা যাবে, বি এরটা যাবে, তারপর কি এরটা। এই যে যার নির্দেশনা আগে দেওয়া হয়েছে সেটা আগে যায়, যারটা পরে দেওয়া হয়েছে তারটা পরে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা যে টার্ম দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে ফিফো। হ্যাঁ, কম্পিউটার কিছু রুলস রেগুলেশন এগুলো মেনটেন করে বিভিন্ন সময় তার বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে, তো এটাকে আমরা বলি ফিফো বা লিফো। এইসব টার্মের সাথে আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা অনেক আগে থেকে পরিচিত, অনেক ক্ষেত্রে আপনারা ব্যবহার করেছেন। তো ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন
ফার্স্ট আউট। মানে আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল তুলে ধরলাম, ঠিক আছে, এমনি একটা এক্সাম্পল তুলে ধরলাম, মানে সেটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। এরকম অনেক এক্সাম্পল আছে যে এই নিয়মটা মেনেই করবে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন যে আমরা ধরেন কিছু লিখতেছি মোবাইলের মধ্যে, কিছু টাইপ করতেছি, টাইপ করার সময় আমি ধরেন মুছবো, আমি চাইলে সিলেক্ট করে করে মুছতে পারি, বাট আমি এই জায়গায় এসে টাইপ শেষ, হ্যাঁ, আমি এখন লাস্ট এরিয়াটা মানে এখন হচ্ছে ধরেন আমি যখন ডিলেট বাটনে চাপবো, তো কোনো জায়গা যদি সিলেক্ট না করে দিই তখন কিন্তু আপনি লাস্টে যেটাই করেছিলেন, যেটা ইনপুট করেছিলেন সেটা কিন্তু আগে কাটবে যদি কোনো একটা বিশেষ জায়গা সিলেক্ট না করেন। মানে আপনি যেটা লাস্টে দিলেন তার কাজ আগে হচ্ছে ডিলেট যখন করতেছেন বা আনডু যখন করতেছেন, ডু আনডু বিষয়টা। তো এই যে আপনি নির্দেশনা একটা জিনিসের আসলে লাস্টে, কিন্তু কোনো একটা কাজ করতে গিয়ে তার নির্দেশনা এলো সবার আগে, লাস্টের জিনিসের নির্দেশনা আগে চলে আসলো। তো এই জিনিসটাকে আসলে বলা হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট, লাস্ট ইন ফার্স্ট আউট। এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে আপনারা পেয়েছেন বেশ কয়েকটা, হ্যাঁ, বেশ কয়েকটা। যেমন ফিফোর বেলায় বলি, ধরেন আমরা টিকিট কাটতে গেছি, হ্যাঁ, টিকিট কাটতে গেছি, সিরিয়াল করে দাঁড়ায় আছি, তা আমি ধরেন লাস্টে আসছি, ঠিক আছে, যে ফার্স্টে আসছে, যে আমার আগে আছে সে আগে পাবে, আমি লাস্টে আসছি আমি পরে পাবো। এটা হচ্ছে ফিফোর বিষয়টা, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আবার ধরেন আমি একটার উপর আরেকটা বই রাখতেছি, এখানে একটা বই আছে, এরপর আরেকটা বই রাখলাম, এরপর আরেকটা বই রাখলাম, এরপর আরেকটা বই রাখলাম, এরপর আরেকটা বই রাখলাম, অনেকগুলো বই রাখলাম। রাখার পর আমি এখন বই সরায় নিব। এখন আপনি চাইলে যে কোনো জায়গা থেকে সরাতে পারেন, বাট আপনি যদি মানে সাধারণভাবে যে বই যদি সরাতে চান তাহলে উপর থেকে একটা বই সরাচ্ছেন। এই যে এরকম একটা ঘটনা, এটা লাস্টে যেটা আপনি ইন করলেন সেটা আপনি ফার্স্টে আউট করছেন। তো কম্পিউটার তার কাজগুলো করার সময় বেশ কিছু মানে রুলস রেগুলেশন মেথড ব্যবহার করে সে যেহেতু কাজগুলি সম্পাদন করতেছে, তখন সেগুলোকে অবজার্ভ করলে দেখা যায় একই কাজ বারবার করার মতো ঘটনা ঘটতেছে, লুপিং ঘটতেছে, ফিফো লিফো ঘটতেছে, ঠিক আছে। এবং কম্পিউটার তো আসলে ভুল করে না, কম্পিউটার আমাদের দ্বারা মানে আমরা ভুল ইনপুট দিলে ভুল হতে পারে। তো সেই জায়গাটায় যদি বলি এইটাকে বলা হয় গিগো। মানে এটাকে আমরা বলতেছি কি যে গার্বেজ ইন গার্বেজ আউট। গার্বেজ ইন গার্বেজ আউট, ঠিক আছে। গার্বেজ ইন গার্বেজ আউট এই কথার অর্থ হচ্ছে আমি যদি ভুল ইনপুট দেই তাহলে ভুল আউটপুট পাবো, আমি যদি ভুল ইনপুট দেই তাহলে আমি কি পাবো, ভুল আউটপুট পাবো। এটাকে আমরা কি বলি, এই টার্মটাকে আমরা কি বলি, গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট। তাহলে এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন যে আমরা যখন ভুল ইনপুট দিচ্ছি তখন ভুল আউটপুট আসতেছে। আমি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ধারণ করতেছি, আমি বললাম যে সাপোজ x = 10 হলে, মানে আমি বললাম যে একটা কিছু করে দিতে। এখন আমি নির্দেশনা দেওয়ার সময়, এখন যখন এরকম একটা নির্দেশনা, এটা তো ইকুয়াল বুঝাচ্ছে কিন্তু এটা তো আর ইকুয়াল বুঝাচ্ছে না, এরকম জিনিসটার সাথে তো কম্পিউটার পরিচিত না। যদি পরিচিত না থাকে সে তো আর এটাকে প্রসেস করতে পারতেছে না, একটা উল্টাপাল্টা কিছু একটা দেখালো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে গিগো, এটা হচ্ছে আমরা বলতেছি যে গার্বেজ ইন গার্বেজ আউট, ভুল ইনপুট দিলে ভুল আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এবং আরও একটা বিষয় আছে, সেই জিনিসটা হচ্ছে মানে সবার 5 নম্বরে যেটা, সেটার নাম হচ্ছে গিবারিশ। গিবারিশের যে বিষয়টা, সেই গিবারিশ জিনিসটা কি, গিবারিশের কথা মানে একটা মানে নর্মাল একটা বিষয়, মানে সেন্স থেকে যদি বলি এটার একটা মিনিং হচ্ছে মিনিংলেস, যার কোনো মিনিংই নাই, মিনিংলেস জিনিস, হ্যাঁ, ননসেন্স আমরা যেরকম একটা কথা বলি। আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন ডেটা মানে কম্পিউটার প্রসেস করে, ট্রান্সমিশন করে, ঠিক আছে, ইনপুট দেওয়া হয়, এইরকম ক্ষেত্রে যদি কখনো এরর যদি হয়, ঠিক আছে, এই ডেটা ইনপুট ভুল দিলে আউটপুট ভুল আসবে, সেই জিনিসটাকে না হয় আমরা গিগো বলতেছি।
লাস্ট 10টা এক্সে অ্যাসাইন করা বোঝাচ্ছে। আমি বলতেছি যে ধরেন এক্স ইজ ইকুয়াল টু মান নির্ণয়ের অঙ্ক করছেন না, যে ধরেন এক্স ইজ ইকুয়াল টু 10, একটা মানে একটা রাশি দিল, মনে করেন যে বললো যে এটার ভ্যালু আউটপুট বের করে দেখো। এখন আমি লেখার সময় কম্পিউটার ইনস্ট্রাকশন দিলাম এক্স, এখানে ইকুয়াল সাইন দিলাম, দুইটা মাঝখানে একটু গ্যাপ। এখন এটা দিয়ে আসলে কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার তো কিছু করতে পারে, এটা ভুল ইনপুট না, ভুল ইনপুট হলে তো ভুল আউটপুট আসতেই পারে, ঠিক আছে। অথবা আপনি একটা ক্যালকুলেশন করতে যাচ্ছেন, আপনি 2 যোগ 3 করতে যাচ্ছেন, তার ফলাফল আপনার হচ্ছে 5, কিন্তু আপনি দিয়ে দিলেন যে 2 মাইনাস 3। এখন আপনি তো আপনার কাঙ্ক্ষিত ফলাফল 5-এর সাথে মিলাতে পারবেন না, বিষয়টা হচ্ছে এরকম। বাট সে তো একটা কাজ করে দিচ্ছে, এখন এটা তো কম্পিউটারকে দোষ দেওয়া যাবে না। কেমন? এটা ইউজার ভুল করছে, তাই মানে ভুল ইনপুট দিয়েছে, তাই ভুল আউটপুট পাওয়া গেছে। তো গিভারিশের বিষয়টা হচ্ছে যে মানে এই যে কম্পিউটার যখন ডেটা আমরা ইনপুট করি, সেক্ষেত্রে যদি কোনো রকম এরর হয়, তারপর ডেটা ট্রান্সমিশন করার সময়, প্রসেস করার সময় কোনোভাবে যদি আপনার ডেটা কোরাপ্টেড হয়ে যায়, ঠিক আছে, কোরাপ্টেড যদি হয়ে যায়, এরর সৃষ্টি হয়, হ্যাঁ, বা সে কনভার্ট করতে পারছে না সিস্টেমেটিক প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে কম্পিউটার উল্টাপাল্টা কিছু একটা প্রদর্শন করতে পারে, ঠিক আছে। যেমন একটা টেক্সট ফরম্যাটে হ্যাঁ মানে হ্যালো হাই এটা থাকার কথা, এটা কিন্তু কম্পিউটার মনে করেন যে ট্রান্সলেট করতে পারে না, এরকম কিছু একটা দিয়ে দেখাই দিচ্ছে। বাট আপনি তো এরকম কোনো একটা কিছু চাননি, ঠিক আছে। এই যে উল্টাপাল্টা কিছু একটা জিনিস দেখালো যেটা আসলে মিনিংলেস, ঠিক আছে, এরকম জিনিসগুলোকে আসলে কি বলা হয়? গিবারিশ বলা হয়। তাহলে 5টা টার্মের সাথে আমরা পরিচিত হলাম, যে কম্পিউটার কাজ করার ক্ষেত্রে বেশ কিছু ঘটনা ঘটে, সেই বিষয়গুলোর উপর আমরা অবজার্ভ করে আমরা 5টা টার্মের সাথে পরিচিত হলাম। একটা হচ্ছে লুপিং, একই কাজ বারবার করার মতো ঘটনা, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, গিগো গার্বেজ ইন গার্বেজ আউট, এবং গিবারিশ মিনিংলেস জিনিসগুলো যে হয়ে থাকে। স্যার সি প্রোগ্রামিংয়ে ডাবল ইকুয়াল অ্যাসাইন করা বুঝায়, তো তাই ওইটা মনে করেছি না, ওইটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে, প্রোগ্রামিং মানে জাস্ট নর্মাল মানে নর্মাল একটা ইকুয়েশনের কথা ব্যাপারে বলছি আর কি, ঠিক আছে, এই আর কি। তো বিষয়গুলো বোঝা গেছে কিনা প্লিজ, বুঝতে পেরেছেন কিনা? এখনো মোবাইলে মানে আমি আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি না, কিন্তু মানে হচ্ছে আমি ইসের মাধ্যমে দেখছি আর কি, ওই ল্যাপটপ, মোবাইলে কোনো কমেন্টসই আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। তো কম্পিউটারের বৈশিষ্ট্য আমরা জানলাম, বিশেষটা কম্পিউটার সংজ্ঞা জানলাম, বিশেষ বৈশিষ্ট্যের সাথে পরিচিত হলাম, আর হচ্ছে আপনার বিশেষ কিছু টার্ম ছিল, সেই টার্মের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা এর শ্রেণী বিভাগের মধ্যে একটু চলে যাব, ঠিক আছে। কম্পিউটারের শ্রেণী বিভাগ, তো কম্পিউটারের শ্রেণী বিভাগ আমি ধাপে ধাপে আলোচনা করব, তারপর একটা ছক আপনি দিয়ে দেব। ইদানিং ফেসবুক অনেক ঝামেলা করতেছে, একদম ঠিক কথা বলছেন, মানে অনেক সময় অনেক অপশন শো করতেছে না, দেখা যাচ্ছে না, পোস্ট করলে আবার কেমন যেন হয়ে যাচ্ছে, ড্রাফটে চলে যাচ্ছে, মানে নানান ধরনের প্রবলেম আছে। আসলে ফেসবুক আমার কাছে মনে হয় একটা সময় পরে গিয়ে আসলে গ্রহণযোগ্যতা হারাবে তার এইসব প্রবলেমের কারণে, এবং অলরেডি মনে হয় ফেসবুকের চাইতে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর তাছাড়া তার সিকিউরিটি ইস্যু তো আছেই, নানান ধরনের প্রবলেম। আসলে 2 দিন পর পর আপডেট আসে, আর 2 দিন পর পর সেটিংস চেঞ্জ হচ্ছে, এটা ওই জায়গায় ওইটা ওই জায়গায় চলে যাচ্ছে, কীরকম ঘটনা। আচ্ছা যাই হোক, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন, সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারের প্রকারভেদ, তো কম্পিউটারের প্রকারভেদ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এই জায়গাটার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন। আমরা প্রথমে তার বেসিক একটা প্রকারভেদ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পিউটার যে আমরা ব্যবহার করি, কোনো না কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, এই প্রয়োগের তারতম্য। প্রয়োগের তারতম্য, বা আমরা যেটা বলে থাকি আসলে সাধারণ যে শ্রেণী বিভাগটা,
কোনো না কোনো একটা ভিত্তির উপর মানে কোনো না কোনো একটা কিছুর উপর ভিত্তি করেই তো আমরা শ্রেণী বিভাগটা করব। তো প্রয়োগের যে তারতম্য তার উপর ভিত্তি করে আসলে কম্পিউটারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, প্রধানত দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি জেনারেল কম্পিউটার, আরেকটাকে আমরা বলছি স্পেশাল কম্পিউটার। জেনারেল কম্পিউটার, স্পেশাল কম্পিউটার। এখন জেনারেল কম্পিউটার, স্পেশাল কম্পিউটার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু কম্পিউটার শ্রেণী বিভাগ তো আছে, এটা আবার স্পেশালি আমাদের সিলেবাসের মধ্যে সরাসরি উল্লেখ করে দিয়েছে। কিভাবে উল্লেখ করে দিয়েছে সেটা আমি একটু পরে বললে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে কম্পিউটারের যে প্রকারভেদটা, সেই প্রকারভেদটা যদি আমরা একটু পড়তে চাই, তাহলে জেনারেল কম্পিউটারটা আসলে বলতে কি বোঝায়, স্পেশাল কম্পিউটার বলতে কি বোঝানো হচ্ছে। আমি মানে সোজা কথা মানে যদি এখানে আমি একটু বলতে চাই যে দুটো বিষয় একটু খেয়াল করবেন। ধরেন আপনি আপনার ল্যাপটপ বা বাসায় যে পিসি পার্সোনাল কম্পিউটার আছে, এটা যে আপনি ব্যবহার করতেছেন, এর মধ্যে যখন আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছেন, কারণ ব্যবহার করতে হলে তো হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে হবে অপারেটিং সিস্টেম। তো এখন হচ্ছে আপনি যখন কানেক্ট করলেন, মানে ইনস্টল করলেন, প্রয়োজনীয় কিছু সফটওয়্যার দিলেন, সেগুলোর মাধ্যমে ব্যবহার করতেছেন। আবার চাইলে আপনি আপনার মতো করে প্রোগ্রাম তৈরি করে ব্যবহার করতে পারতেছেন। দ্যাট মিনস মানে কম্পিউটার যে আমরা একটা পার্সোনাল কম্পিউটার ব্যবহার করছি, এরকম একটা ডিভাইস, যে ডিভাইসের মধ্যে আসলে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম বা সিস্টেম তো সেট আপ করে দেওয়া আছে, সেটা দিয়েও আপনি ব্যবহার করতে পারতেছেন, আবার আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারতেছেন। তার মানে জেনারেল যে কম্পিউটার, এটা ব্যবহার করা যাচ্ছে দুইভাবে। এক, সিস্টেমের সেট আপ অনুযায়ী একজন ইউজার ব্যবহার করতে পারে, এবং চাইলে আবার ইউজার নিজের মতো করে প্রোগ্রাম তৈরি করেও ব্যবহার করতে পারে। আর স্পেশাল কম্পিউটারে একজন ইউজার চাইলেই তার মতো করে ব্যবহার করতে পারে না, তাকে অভ্যস্ত হতে হয়। সিস্টেমের সেট আপ যেভাবে দেওয়া আছে, ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে, সেইভাবে তাকে অভ্যস্ত হতে হয় এবং সেইভাবেই তাকে ব্যবহার করতে হয়। তার মানে এটা ব্যবহার করা যাচ্ছে একভাবে। এখন এটা দিয়ে আপনি পার্থক্য তৈরি করতে পারেন। যেমন আমাদের বাসায় যে ওয়াশিং মেশিন আছে, আমাদের বাসায় যে এসি আছে, তো ওয়াশিং মেশিনের মধ্যে যে আপনার যত ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওইগুলোর মধ্যেই আমরা ব্যবহার করতে পারি। এসির মধ্যে যতগুলো ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনগুলো অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। এর বাইরে আমরা কোনো প্রোগ্রাম করতে পারতেছি না, প্রোগ্রাম তৈরি করে ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, কখন যাবে? আপনি যখন এই প্রোডাক্টটা তৈরি করতেছেন, তার আগে আপনি কি কি চান সেটা দিয়ে যদি আপনি মানে ইনপুট করেন বা তৈরি করেন আগে আপনার নিজের চিন্তা অনুযায়ী, তখন আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারতেছেন। বাট নর্মালি আমরা যখন এসি যখন কিনি, তখন তার যে রিমোট কন্ট্রোলটা থাকে, তার যতগুলো ফাংশন আছে, সেই অনুযায়ী তাকে ব্যবহার করতে হয়। আমাদের মতো করে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারছি না। এটিএম মেশিনের কথা বলেন না, এটিএম মেশিনে যে রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা যাই যা যেভাবে দেওয়া ফাংশনগুলো, সেইভাবেই আমাদের অভ্যস্ত হতে হচ্ছে। কথাটা কি বোঝা গেছে? তো ওই রকম একটা জিনিসকে আমরা স্পেশাল কম্পিউটার বলি, যেটা একটা নির্দিষ্ট কাজের জন্য আসলে তৈরি করা। বাট জেনারেল কম্পিউটার একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আসলে তৈরি করা হচ্ছে না, সামগ্রিক বিষয়কে চিন্তা করে আসলে তৈরি করা হচ্ছে। মানে ব্যবহারের পরিধিটা বৃহত্তর, আর এটা ব্যবহারের পরিধিটা কি লিমিটেড। এখন এই যে এরকম লিমিটেড হওয়ার কারণে এই স্পেশাল কম্পিউটারকে আমরা আসলে আবার আরেকটা নামে ডেকে থাকি, যার নাম হচ্ছে এমবেডেড কম্পিউটার। কি কম্পিউটার? এমবেডেড কম্পিউটার। তাহলে এই যে সিলেবাসের মধ্যে আপনারাই বলেন এমবেডেড কম্পিউটার এই শব্দটা পেয়েছেন কিনা, আজকেই ভালোভাবে সিলেবাসটা খেয়াল করবেন, সেখানে এমবেডেড কম্পিউটার লেখাটা দেখবেন। তো এমবেডেড কম্পিউটার মানে হচ্ছে স্পেশাল কম্পিউটার, যেটা মানে একজন ইউজার শুধুমাত্র সিস্টেমের সেট আপ অনুযায়ী ব্যবহার করতে পারে, নিজের মতো করে চাইলে ব্যবহার করতে পারে না, তাকে অভ্যস্ত হতে হয়। স্পেশাল কম্পিউটার অপর নাম হচ্ছে এমবেডেড কম্পিউটার। জেনারেল কম্পিউটার, ঠিক আছে, এটা আসলে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় নাই, একটা সামগ্রিক কাজের কথা চিন্তা ভাবনা করে, পরিধিটা বড় হিসেবে চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। ইউজার দুইভাবে ব্যবহার করতে পারেন, এক, সিস্টেমের সেট আপ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, এবং চাইলে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এবং এটার একটা মানে অপর নাম, মানে জেনারেল কম্পিউটার বলতেই যাকে বোঝানো হয় সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। কথাটা বোঝা গেছে? এখন এই যে ধরেন আপনারা নর্মাল একটা কম্পিউটারের কথাই ভাবেন, কি কি আছে, যেমন ধরেন একটা মনিটর, নর্মাল সাধারণ কম্পিউটার কথা বলতে, আবার কিন্তু অন্য দিকে চলে যান না। তো
সাধারণ একটা কম্পিউটারের কথা বলছি, ধরেন একটা মনিটর আছে, মাউস আছে, কিবোর্ড আছে, সিপিইউ আছে, চাইলে স্পিকার আমরা আলাদাভাবে অ্যাড করতে পারি, আরও বেশ কিছু জিনিস চাইলে আলাদাভাবে অ্যাড করা যাবে। তো সিপিইউ বাদে বাকি জিনিসগুলো তো আমরা সরাসরি বলছি যে পেরিফেরালস, সবাইকে একসাথে আমরা পেরিফেরালস বলতেছি। তো এই যে একটা জিনিস খেয়াল করেন, যেখানে যে কম্পিউটারের ধরনের মধ্যে আসলে এই যে পেরিফেরালসগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয়, ইনপুট আউটপুট ডিভাইসগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয়, সেই সকল কম্পিউটারের মধ্যে আসলে মূলত যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর কি ব্যবহৃত হয়? মাইক্রো প্রসেসর। ঠিক আছে, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর ভিত্তিক যে ডিভাইসগুলো মানে কম্পিউটারগুলো আছে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার মোবাইলের মধ্যে তো মাইক্রো প্রসেসর আছে, সেখানে তো আমার এটা তো টাচের মধ্যে সব কিছুই তো দেওয়া থাকে, মানে ফাংশন আছে না, কিবোর্ড আপনি ব্যবহার করছেন না, আলাদাভাবে তো কিছু যুক্ত করতে হচ্ছে না, চাইলে আবার আলাদাভাবে যুক্ত করে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে মনিটরটা তো সব মানে পরিপূর্ণ না। হ্যাঁ, এখন বর্তমানে বেশ কিছু, যেমন এই যে এইটা আপনি বলতে পারেন যে বর্তমানে যে ডিজিটাল বোর্ড, যেগুলো স্মার্ট বোর্ড এসেছে, এখানে তো সব আপনি হাতের ইশারায় চালাতে পারছেন, এখানে পেরিফেরালস অ্যাড না করেও করতে পারবেন, হ্যাঁ করা যাবে। বাট এইসব তো এখন বর্তমানে আধুনিক, অতি আধুনিক মানে হয়ে গিয়েছে, বাট নর্মাল সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে বলছি আর কি। তো মাইক্রো প্রসেসর এবং আলাদাভাবে পেরিফেরালসগুলো, ইনপুট আউটপুট ডিভাইসগুলো আলাদাভাবে যুক্ত করে তারপর আমরা সুবিধাটা নিতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এটা না হয় গেল, কিন্তু যে সকল জিনিসটা একদম ফুল প্যাকেজ, যেমন এটিএম মেশিনের কাছে গেলাম টাকা তুলবো, হ্যাঁ, তো সেখানে গিয়ে দেখতেছি যে কিবোর্ড, মানে সেখানে তো আলাদাভাবে আমাকে কিবোর্ড মাউস নিয়ে যেতে হয় না প্রতিবার ব্যবহারের সময়, সেটা কমপ্লিট একটা প্যাকেজ, মানে সেখানে আপনার সব কিছু দেওয়া আছে, ইনপুট আউটপুট ডিভাইস সব কিছু, একটা লিমিটেড ফাংশন আপনার দেওয়া আছে যে ব্যবহারকারী এই জিনিসগুলো এইভাবে ব্যবহার করতে পারবে। তো এই ধরনের জিনিসটাকে একসাথে আমরা বলি মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক। তো স্পেশাল বা এমবেডেড কম্পিউটার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক, জেনারেল বা ডিজিটাল কম্পিউটার হচ্ছে মাইক্রো প্রসেসর ভিত্তিক। কথাটা কি বোঝা গেছে? এবং বেশ কিছু এক্সাম্পল আছে, মানে আমরা যদি ইসের কথা বলি, মানে যে আপনার এমবেডেড কম্পিউটারের কথা যদি বলি বা স্পেশাল কম্পিউটারের কথা যদি বলি, রোবোটিক্স, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন, এই সবই হচ্ছে কি আপনার স্পেশাল কম্পিউটার। জেনারেল কম্পিউটার ডিজিটালের যতগুলো উদাহরণ পাবো, যেমন সুপারের কথা বলেন, মেইন ফ্রেমের কথা বলেন, মিনির কথা বলেন, মাইক্রোর কথা বলেন, মাইক্রোর মধ্যে আছে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, পিডিএ, সুপার মাইক্রো কম্পিউটার, এই নানান জিনিসগুলো আছে, ঠিক আছে। সবই আসলে জেনারেলের মধ্যে পড়ছে, ডিজিটাল কম্পিউটারের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এই যে জেনারেল কম্পিউটার এবং স্পেশাল কম্পিউটারের মধ্যে একটা যে পার্থক্য, সেই পার্থক্যটা বোঝা গেছে কিনা আমাকে প্লিজ একটু জানাবেন, এটা বোঝা গেছে কিনা। বুঝতে পেরেছেন কিনা প্লিজ। এই যে দেখেন এতক্ষণে আমার ইয়েটা আসছে, কমেন্টসগুলো আসছে। আগে অনেকটা স্মুথ ছিল, কিন্তু এই যে এখন। আচ্ছা, ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, প্রকারভেদের অনেকগুলো বিষয় আছে, যে প্রকারভেদ আমরা প্রয়োগের তারতম্যের উপর ভিত্তি করে প্রকারভেদ করতেছি। এই পার্থক্যটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে থাকবে, পার্থক্য। তারপর ধরেন আমরা প্রয়োগের নীতির উপর ভিত্তি করেই করব, আকার, আকৃতি, দামের উপর ভিত্তি করে আমরা পার্থক্য করব, ঠিক আছে। আমরা ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ আলাদাভাবে দেখব, মাইক্রো কম্পিউটারের শ্রেণীবিভাগ আলাদাভাবে দেখব। তারপর হচ্ছে জেনারেশন অনুযায়ী আপনার কম্পিউটারে কিন্তু শ্রেণীবিভাগ আছে। তো এই সকল যে বিষয়গুলো, এই প্রকারভেদগুলো আমরা আগামী ক্লাসে আমরা দেখব। তো আপনারা তাহলে যেটা দেখলাম যে কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বেশ কিছু টার্মের সাথে পরিচিত হলাম, এবং কম্পিউটারের প্রকারভেদের মধ্যে প্রথম অংশটা নিয়ে আমরা একটু কথা বললাম, ঠিক আছে। আপনাদের থাকবে পার্থক্য, থাকবে হচ্ছে জেনারেল এবং স্পেশালের মধ্যে পার্থক্য, আর হচ্ছে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। কোনো বইয়ে না পেলে গুগল করলেই পেয়ে যাবেন,
ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। ওকে, ঠিক আছে, ওকে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। আপনারা তাহলে এই জিনিসগুলো পড়বেন, আর কেউ যদি আগে আগে শেষ করতে চান তাহলে আমাদের যে পুরনো যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারেন, সমস্যা নেই। যে না আপনার একটু তাড়া আছে, সেই তাড়া থাকলে আপনারা ওইভাবেই করতে পারেন। গিবারিশের কথা আমি জাস্ট বলেছি যে গিবারিশটা হচ্ছে আপনার মিনিংলেস জিনিস, অর্থহীন জিনিস। মানে কম্পিউটারের সিস্টেমে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা ইনপুটের ক্ষেত্রে কোনো ধরনের যদি এরর হয় বা ডেটা প্রসেস করতে গিয়ে, ট্রান্সমিশন করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে কম্পিউটারে দেখা যায় মানে উল্টাপাল্টা কিছু জিনিস দেখাচ্ছে যেটার আসলে কোনো মিনিং নেই, ঠিক আছে। এটা একজন ইউজারের কাছে বোধগম্য হয় না, তখন এই জিনিসটাকে আসলে আমরা কি বলি? গিবারিশ বলি। অপ্রয়োজনীয় তথ্য প্রদর্শনকে আসলে গিবারিশ বলা হয়, ঠিক আছে। এটা অনেক ধরনের প্রবলেমের কারণে হতে পারে, ঠিক আছে। তার মধ্যে তো আমি প্রধান 3টা বিষয় বললাম, যে ডেটা ইনপুটের ক্ষেত্রে, প্রসেসের ক্ষেত্রে অথবা ট্রান্সমিশনের ক্ষেত্রে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে মানে ভুলভ্রান্তি হলে বা সমস্যা হলে তখন এই সমস্যাগুলো হয়, ঠিক আছে। গিবারিশের নর্মাল অর্থটাই হচ্ছে যে আপনার কি অপ্রয়োজনীয় বা মিনিংলেস তথ্য সরবরাহ। বুঝা গেছে? বুঝতে পেরেছেন রানা চৌধুরী? আবার চলে গেল কমেন্টস। রানা চৌধুরী কি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।